So we talked about the category of topics discussed in theory of computation. সেগুলো কি? প্রথমটা হচ্ছিল computability theory. Computability বলতে কি বোঝায়? যে তুমি compute মানে হচ্ছে কোনো কিছু প্রবলেম সলভ করা, রাইট? সো তোমার আগে থেকে একটা ধারণা থাকতে হবে যে whether we can solve this problem. যদি সলভ না করো তাহলে খামাখা ওয়েস্ট, টাইম ওয়েস্ট, এফোর্ট ওয়েস্ট, রিসোর্স ওয়েস্ট, কোনো মানে হয় না। আচ্ছা, এগেন আমি এখানে তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলি যে উই আর নট টকিং অ্যাবাউট স্পেসিফিক টার্মস। এখানে থিওরি অফ কম্পিউটেশনের সবচেয়ে বড় প্রবলেম এবং একই সাথে অ্যাডভান্টেজ হচ্ছে জেনারেলাইজেশন। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, একজন স্টুডেন্ট কি করতে পারে, তার কাজ কি, এটা যদি আমি বলি তাহলে আমি জেনারেলাইজ করছি, কারণ এটা ইট ক্যান বি অ্যাপ্লাইড টু অল স্টুডেন্টস, তাই না? আবার আমি যদি এটা বলি যে নাজিম কি করতে পারে, তাহলে কি হচ্ছে, আই এম বিং স্পেসিফিক। সো ওই থিওরি অফ কম্পিউটেশনে আমরা যেহেতু জেনারেলাইজড মডেল নিয়ে কথা বলি, সেই কারণে জেনারেলাইজেশনের ব্যাপারটা খুব বেশি থাকে। এখানে স্পেসিফিক, যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন তোমরা করেছো, হোয়াট হ্যাভ ইউ ডান? You have been given a specific programming language and you have learned to use that language to write programs, তাই না? তার মানে কি ওখানে একটা স্পেসিফিক একটা প্যাটার্ন আছে, ওগুলোর উপরে আমরা ওগুলো নিয়ে বুঝে তারপর আমরা কাজ করেছি। বাট এখানে এই পুরোটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যদি মনে করো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলি, তাহলে যেটা হবে যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জেনারেল যে কনসেপশন, জেনারেল যে কনসেপ্ট, জেনারেল ওয়ে অফ অর্গানাইজেশন, সেটা নিয়ে আমরা কথা বলবো, মানে থিওরি অফ কম্পিউটেশনের কনটেক্সটে যদি হয়, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা হচ্ছে আমাদের জন্য খুব সুবিধা করে দেয়। সেটা কি, যে আমরা উই ক্যান রিয়েলি একটা বড় আইডিয়ার ভেতরে অনেক কিছু ধরতে পারি। স্পেসিফিক হয়ে যাওয়া মানেই হচ্ছে, কোনো ডিটেলসে চলে যাওয়া মানেই হচ্ছে হলো তোমার লিমিট, স্কোপ কমে যাওয়া। আমি কথাটা বুঝাতে পারছি? যে আমি যখনই একটা সাধারণভাবে কথা বলছি যে একজন স্টুডেন্টের দায়িত্ব কী, তার মানে কি এখানে সব ধরনের স্টুডেন্ট, আন্ডারগ্রেড বলো, মাস্টার্স বলো, পিএইচডি বলো, সব ধরনের স্টুডেন্টের নিয়ে তুমি আলাপ করতে পারো। বাট যখনই আমি একজন নাজিমের কথা বলছি, হোয়াট ইজ হ্যাপেনিং, হি ইজ এ আন্ডারগ্রেড স্টুডেন্ট, তাই না? তার স্পেসিফিক আন্ডারগ্রেড স্টুডেন্ট হিসেবে যে কাজগুলো করার কথা, সেগুলো নিয়ে আমরা তখন চলে আসছি। তার মানে কি, এখানে আবার যদি তুমি এইভাবে চিন্তা করো, আমরা প্রিলিমিনারি নিয়ে যখন কথা বলবো, প্রিলিমিনারি বলতে ওই সেন্সে যে আমার থিওরি অফ কম্পিউটেশনের আইডিয়াগুলো বোঝার জন্য কি কি জিনিস মানে পুনরাবৃত্তি করা, মানে ওগুলো একটু রিভাইজ করা দরকার, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এর মধ্যে আছে একেবারে প্রথমেই আছে হলো সেট থিওরি। তাহলে এইখানে যদি আমরা এই যে স্টুডেন্টদের ক্যাপাবিলিটির কনটেক্সটে আমরা যদি তাদেরকে বিভিন্ন সেটে ফেলি, জেনারেলাইজ সেটটা অনেক বড় হবে না, তাই না? এখানে ইউ হ্যাভ পিএইচডি স্টুডেন্ট, ইউ হ্যাভ আন্ডারগ্র্যাড, ইউ হ্যাভ মাস্টার স্টুডেন্ট। তাহলে এক্সকিউজ মি, তখন ওই সেটের আবার আমরা ছোট্ট একটা সাবসেট পাই হচ্ছে আন্ডারগ্র্যাড স্টুডেন্ট, যখন আমরা নাজিমের কথা বলছি, ঠিক আছে? তার মানে এই যে জেনারেলাইজেশন এবং স্পেসিফিক ফর্মস, দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। মোস্টলি আমরা জেনারেলাইজেশন ব্যবহার করি, গেল। আচ্ছা, এরপরে আসে হচ্ছে কি ফর্মালিজম। এটা আমি নতুন এখন আজকে উচ্চারণ করছি, কিন্তু কালকে কিন্তু আমরা এটা ডিসকাস করে ফেলেছি। ফর্মালিজম আর কিছুই না, কোনো কিছুকে, কোনো চিন্তাকে, কোনো মডেলকে, কোনো স্ট্রাকচারকে একেবারে একটা আনুষ্ঠানিকভাবে ডিক্লেয়ার করা। মানে মনে করো তুমি যখন কি বলবো, যে কোনো একটা অঙ্ক করার প্রক্রিয়াকে যখন তুমি স্পেসিফিক্যালি বলছো এবং সেটার মধ্যে সিম্বল ব্যবহার করছো, যে আমি এরকম একটা প্রোগ্রাম লিখতে চাই যেখানে প্রোগ্রামটা কাউন্ট করবে 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 100 পর্যন্ত। তার মানে অথবা এইভাবে বলতে পারি যে n সংখ্যক সংখ্যার যোগফল কাউন্ট করবে এবং n বিইং নট গ্রেটার দেন অর ইকুয়াল টু 100। তাহলে এই যে আমি স্পেসিফিক্স দিয়ে দিচ্ছি, এইটাকে বলে হচ্ছে ফর্মালিজম, ঠিক আছে? যখন তুমি
পার্টিকুলার কোনো কনসেপ্ট বা প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে তুমি যখন ওই কনসেপ্টের আইডিয়াটাকে ভ্যারিয়েবল বলো বা বীজগণিতিক সিম্বল, অ্যালজেব্রিক সিম্বল, এক্স ওয়াই জেড, এগুলো ব্যবহার করে যখন আমরা লিখছি, দেন দিস ইজ কল্ড ফর্মালিজম। ঠিক আছে? সরি, আচ্ছা, ফর্মালিজম হচ্ছে মূলত যে কোনো কনসেপ্টকে যখন তুমি স্পেসিফিক সেট অফ সিম্বলস ব্যবহার করে একটা সিকোয়েন্স বা একটা স্ট্রাকচারের মধ্যে লিখছো, এটাকে বলা হচ্ছে ফর্মালিজম। তোমরা অলরেডি করে আসছো, ফর্মাল প্রুফ পড়ো নাই ইসে ডিসক্রিট ম্যাথে, পড়ানোর কথা আর কি। আচ্ছা, যাই হোক, হয়তো মানে ওই অর্থে পড়িয়েছে বা অন্য কোনো নাম দিয়ে বলেছে, এটা হতে পারে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে কি কি আইডিয়া পাচ্ছি? ফর্মালিজম আমাদের দরকার, আমাদের জেনারেলাইজেশন দরকার, আর আমাদের দরকার হচ্ছে মডেল। হোয়াট ডাজ ইট ডু? কালকের এই কোর্সে যদি আমরা কথা বলি, তাহলে কালকের কনটেক্সটে যদি গতকাল যে আমরা আলাপ করেছিলাম, হোয়াট ইজ এ মডেল? এক্স্যাক্টলি, একটা জেনারেলাইজ স্ট্রাকচার যেটাকে আমরা যে কোনো প্রবলেম সলভিংয়ের কনটেক্সটে কী কী জিনিস দরকার সেটা ওটার ভিতরে ঢুকে দিতে পারি। এটা হচ্ছে একটা মডেল। ঠিক আছে? আমরা এই ধরনের অনেকগুলো মডেল নিয়েই কথা বলব। সিস্টেমের মডেল বলতে পারো তুমি, কিন্তু ওই মডেলটা হচ্ছে কি অলমোস্ট একই জিনিস, কিন্তু ওই মডেলটা হচ্ছে একটা এক্সিস্টিং জিনিস আছে, ওইটাকে তুমি এটার কী কী আছে, স্ট্রাকচার কীভাবে কাজ করে, ইনপুট কী আউটপুট কী, এই কনটেক্সটে তুমি এটাকে দেখাচ্ছ। আর যখন তুমি প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে এরকম একটা কিছু দাঁড় করাচ্ছ, যে আমাকে একটা প্রবলেম দেওয়া হচ্ছে, মনে করো আরও স্পেসিফিকভাবে আমি যদি বলি, যে আমাকে বলা হয়েছে যে তুমি এরকম একটা কম্পাইলার তৈরি করো যে শুধু জাভা না, যত ধরনের প্রোগ্রাম, ফাংশনাল প্রোগ্রাম, যে কোনো লজিক প্রোগ্রাম, পাইথন, যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লেখা প্রোগ্রামগুলো অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে? তাহলে তখন তোমার কি করতে হবে? তখন তোমার চিন্তা করতে হবে, আমার এই দিস ইজ পসিবল অর নট সেটা পরে বলছি, কিন্তু আচ্ছা, পসিবল অর নট যদি বলি, তখন আমার যে এক্সিস্টিং টেকনোলজি সেটার কনটেক্সটে আচ্ছা, টেকনোলজির এখানে আবার একটু কি বলবো, আমরা একটু আগে চলে যাই। টেকনোলজির কথাটা কিন্তু এখানে আমরা কথা বলবো না। মূলত থিওরি অফ কম্পিটিশনে টেকনোলজি তৈরি করার, টেকনোলজির কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলি, কিন্তু অ্যাজ টেকনোলজি যে একটা ডিভাইস, একটা কম্পিউটার, একটা সেলফোন, এগুলো নিয়ে আমরা কিন্তু কথা বলছি না। যে ওই টেকনোলজিটা এইভাবে চলবে, এর অ্যালগোরিদমটা আমরা বর্ণনা করতে পারি, বাট ওই টেকনোলজি, স্পেসিফিক টেকনোলজি নিয়ে আমরা কথা বলবো না। তো এই কনটেক্সটে যদি আমরা এই পার্টিকুলার কম্পাইলার তৈরির কথা চিন্তা করি, যে আমরা একটা এইরকম 3-4টা ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করে, এইটা হলো আমার প্রবলেম ডোমাইন, তাই না? যে আমাকে বলা হচ্ছে যে এই হচ্ছে আমার প্রবলেম স্টেটমেন্ট, এইটার কনটেক্সটে আমাকে একটা কম্পাইলার তৈরি করতে হবে। এখন আমি যদি চিন্তা করি যে ইজ দিস পসিবল অর নট, তখন এটা হবে হলো কম্পিটেবিলিটি থিওরি, যে আমি বের করার চেষ্টা করছি যে আসলে এটা ডুয়েবল অর নট। যদি না হয় তাহলে আমার খামাখা সময় নষ্ট করে লাভ কি, এটা গেল। আর এর মাঝখানে যেটা হচ্ছে কমপ্লেক্সিটি থিওরি, যখন কথাই আসলো বলেই ফেলি। কমপ্লেক্সিটি থিওরিটা কি? কমপ্লেক্সিটি থিওরি আর কিছুই না, ও আচ্ছা, এই প্রবলেম সলভ করা যাবে, তাহলে আমার কি কি রিসোর্স লাগবে, কত সময় লাগবে, কতখানি মেমোরি লাগবে, এটা হচ্ছে কমপ্লেক্সিটি থিওরি। ঠিক আছে? যে প্রবলেম যদি সলভেবল হয়, তাহলে সেটা সলভের সলিউশন আনতে আমার কস্টটা কী হবে, এটা হচ্ছে কমপ্লেক্সিটি থিওরি। আর আমরা এখন যেটা নিয়ে মূলত ফার্স্ট ফোকাস করবো, সেটা হচ্ছে ফর্মালিজম বা মডেল। এটাকে বলে অটোমেটা থিওরি। এটা হচ্ছে বেসিক্যালি মডেল তৈরি করা, প্রবলেম সলভিংয়ের মডেল তৈরি করছো তুমি। তাহলে আমি যখন এটা নিয়ে কথা বলবো, তো আমাকে যেই কাজটা করতে হবে, যে আমাকে চিন্তা করতে হবে যে আমার যেই প্রবলেমে স্পেসিফিকেশন দেওয়া আছে, যে ন্যারেটিভটা দেওয়া আছে, বা যে বয়ানটা দেওয়া আছে, বয়ান কথা তো আমরা বুঝি, তাই না? এই সমস্ত ওয়ার্ডিং, এইটাতে আমি কি ধারণা পাচ্ছি, কি ইনপুট হতে পারে, কি আউটপুট হতে পারে, এবং ইনপুট থেকে আউটপুটে পৌঁছাতে হলে আমার প্রসেসিংয়ের অ্যালগোরিদমটা কী হতে পারে,
এই সব কিছুকে যখন আমি একটা স্ট্রাকচারের ভিতরে নিয়ে আসছি, আই এম বিল্ডিং এ মডেল। বুঝা গেছে? যে কোনো ম্যাথমেটিক্যাল লজিকই কিন্তু মডেল নিয়ে কাজ করে। এই মডেলের কাজই হচ্ছে যে একটা পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য একটা স্ট্রাকচার তৈরি করা, এবং এই স্ট্রাকচারটা হচ্ছে মেন্টাল স্ট্রাকচার। এখানেও কিন্তু তোমাদের আরেকটা প্রবলেম দেখা দেবে, কারণ ইউ গাইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট অন এ ফিজিক্যাল ডিভাইস টু সলভ এনি প্রবলেম, তাই না? সবসময় ও আচ্ছা আমি একটা প্রোগ্রাম লিখলাম, কম্পাইলারে দিয়ে দিলাম, ও কম্পাইলার আমাকে বলছে এটা ভুল বা এভাবে আমি আমার প্রোগ্রামটাকে কারেক্ট করে ফেললাম। না, এখানে এটা নাই। এখানে ইউ ডু দ্য অপোজিট। তুমি এমন একটা প্রবলেম সলভিং আর্কিটেকচার অথবা অ্যালগোরিদম তৈরি করো যেটা তোমার ওই পার্টিকুলার প্রবলেমটাকে সলভ করতে সাহায্য করবে। তুমি কনসেপ্টটা তৈরি করতেছো, তোমার কনসেপ্টটা তৈরি হয়ে গেলে যেই জিনিসটা দাঁড়াবে সেটাই হয়তো একটা মডেল বা সেটাই হয়তো একটা মেশিন। আমরা মেশিনের সংজ্ঞা গত ক্লাসে কি বলেছিলাম? মেশিন আর মডেল কিন্তু ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, মডেলের সাথে আচ্ছা এখানে একটা পার্থক্য আছে, মেশিন হচ্ছে ডাইনামিক, মডেল হচ্ছে স্ট্যাটিক। মানে একটা নির্দিষ্ট প্রবলেম সলভিংয়ের জন্য, এবং এই সেটটা আর একটু বড়, এটা দিস শুড বি বিগার দেন, মানে এখানে যে এলিমেন্ট আছে, আমি যদি এটাকে সেট হিসাবে দেখি, এখানে যে এলিমেন্ট আছে, আমরা যখন ডিএফএ নিয়ে কথা বলবো, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, তখন দেখব যে কোনো একটা মডেলের যে এলিমেন্টগুলো থাকে, সেই এলিমেন্ট বলতে আমি বুঝাচ্ছি ইনপুট, আউটপুট, অ্যালগোরিদম, মেমোরি, এই জিনিসগুলো যখন বলছি মডেলে এটা বেশি থাকবে, মেশিনে এটা একটু কম থাকবে। কিন্তু নানদিলেস দে আর টকিং অ্যাবাউট দি সেম থিংস। এইটা মডেলটা হচ্ছে ডাইনামিক, মানে এটা একটা ইন্টারাকশন দেখাবে মেশিনটা। যে ইন্টারাকশনটা কি, আমি একটা প্রবলেম সলভ করতে গিয়ে অ্যালগোরিদমের কোন জায়গা থেকে শুরু করে কোথায় যাচ্ছি, ঠিক আছে, এইটা তোমার মেশিন দেখাবে। ওই যে গত ক্লাসে আমরা যেটা দেখিয়েছিলাম, যে মনে করো আমি ইন্ট এই কিওয়ার্ডটার, এই রিজার্ভ ওয়ার্ডটার কীভাবে আমার মেশিন রেকগনাইজ করতে পারে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। তাহলে আমার একটা জায়গা তৈরি হবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার কি, আমি যখনই এগুলোকে কিন্তু স্ক্যান করছি ক্যারেক্টার বাই ক্যারেক্টার, আমাদের কম্পিউটার কিন্তু তাই করে, কম্পাইলারও কিন্তু তাই করে। ফার্স্টেই সে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়, গিয়ে সে খেয়াল করে যে এটাকে একটা মিনিংফুল ইউনিট হিসাবে সে এস্টাবলিশ করতে পারি কি না। তো যখন এস্টাবলিশ করার প্রশ্ন আসে, তার মানে কি এটার একটা আগে থেকে দেয়া একটা ফর্ম দেয়া আছে, তার মানে কম্পাইলারের মধ্যে ওই জিনিসটা দেয়া আছে যে একটা পার্টিকুলার কিওয়ার্ড সেটার গঠনটা এরকম হবে, সেটা কোনো মানে এইটা অলরেডি দেয়া থাকবে তার ভেতরে। মনে করো সি এর ক্ষেত্রে 32টা, তাই না, 32টা কিওয়ার্ড দেয়া আছে তোমার কম্পাইলারের মধ্যে। ওই জিনিসগুলোকে ওইটার কনটেক্সটে সেইটাকে কি বলে কম্পেয়ার করতে থাকবে। আমরা এখানে লিখছি হচ্ছে আই, এন এবং টি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, অ্যারো মানে হচ্ছে তোমার কম্পিউটেশন আগাচ্ছে, এইটা তুমি প্রসেস করলা, তারপরে এইটা প্রসেস করলা, তারপরে এইটা প্রসেস করলা, ঠিক আছে। তার মানে কি একটা সিকোয়েন্সও তৈরি হচ্ছে, এবং লাস্টলি গিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করছে যে ও আচ্ছা হ্যাঁ এটা আমার সাথে যেটা দেয়া আছে ওটার সাথে মিলে গেছে, ঠিক আছে। বাট দেয়ার আর নিউমারাস পসিবিলিটিস ফ্রম অল দিস স্টেটস, তাই না? গত ক্লাস এগুলো নিয়ে কথা বলেছিলাম, কি সেগুলো বলো? হ্যাঁ, মানে আমাকে দেখতে হবে যে আমার যে ইনপুটটা, এগুলো তো একটা সেটের অংশ, তাই না? INT এটা কি ইংলিশ স্মল লেটারের একটা সেট থেকে আমি এই 3টা সিম্বল নিয়েছি। তার মানে কি আমার ইনপুট আছে হলো ফ্রম A to Z, ঠিক আছে। আচ্ছা, যখন আমি এই স্টেট থেকে শুরু করছি, তাহলে আমার এই সেটের অন্য সিম্বলগুলো দিয়ে কি হবে, ওইটা একটা প্রশ্ন। মানে এটা যে আমরা সবসময় জানবো সেটা না, কিন্তু একটা প্রশ্ন। কিন্তু তখন দেখা যাচ্ছে যে এই যে আমি মেশিনটা তৈরি করছি, এইটাকে আমি মেশিন বলছি, কারণ এটা একটা ডাইনামিক স্ট্রাকচার, যেটা একটা পার্টিকুলার
সিম্বল এক একটা সিম্বল একটা 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 করে স্ক্যান করে সামনে আগাচ্ছে এবং ওই সাথে একটা কনফার্মেশন দিচ্ছে শেষ পর্যন্ত পৌঁছে যে ইয়াস যদি আমি এরকম কিছু লিখতাম তাহলে এটা কিন্তু এইদিকে চলে যেত এবং এইটা হয়তো মেশিনে বলা আছে নন অ্যাকসেপ্টিং স্টেট বা এরর স্টেট, ঠিক আছে? তো তখন মেশিন এই জায়গায় গিয়ে এরর স্টেটে থাকতো এবং ফলে সে একটা হয়তো মেসেজ ইস্যু করলো যে নো রং রিজার্ভ ওয়ার্ড, অথবা সে এটাকে ফিক্স করে ফেললো, সেটাও করতে পারে, মানে সেটা পরের ব্যাপার। কিন্তু আপাতত আমার একেবারে প্রিমিটিভ একটা স্ট্রাকচার, এটা একটা একদম প্রাথমিক স্ট্রাকচার তৈরি করতে হলে আমাকে কি চিন্তা করতে হবে যে আমার অ্যাকসেপ্টেন্সের প্যাথওয়ে মানে যে রাস্তায় যাচ্ছি ওই রাস্তা ঠিক আছে কিনা, প্লাস অন্যান্য পসিবিলিটিসগুলো কি আছে সেগুলো আমি দেয়া আছে কিনা। এই কারণে কম্পাইলার যারা প্রোগ্রাম করে দে হ্যাভ টু বি ভেরি ভেরি ট্যালেন্টেড, কারণ তাকে এই সমস্ত কিছু কম্পিউটার তোমার তো এটা তো লিভিং বিইং না, আমাদের মতো এরকম না যে আমরা ও আচ্ছা আমি এই রাস্তায় যেতে পারলাম না তাহলে আমি কোন রাস্তায় যাব আমি একটু চিন্তা করি বা চিন্তা করে বের করে ফেললাম। ইভেন একটা প্রাণী, ছোট প্রাণীও তুমি যদি একটা তেলাপোকাকে মারার জন্য তাড়া করো, হোয়াট ডাজ ইট ডু? ইট টেকস শেল্টার, এইটার আড়ালে যায় ওইটার আড়ালে যায়, মানে তার ওই অল্টারনেটিভ। কিন্তু তোমার মেশিন তো এটা করতে পারে না, ইটস এ লাইফলেস স্ট্রাকচার, লাইফলেস লজিক স্ট্রাকচার। এটাকে আমি যদি একটা পার্টিকুলার লজিক করে দিই ওইটাই সে এক্সিকিউট করবে। তাহলে আমার কি দরকার? আমাকে ওই পার্টিকুলার লজিকটা যেটা তাকে সাকসেসফুল জায়গায় নিয়ে যাবে বা অ্যাকসেপ্টেন্সে নিয়ে যাবে, সেটা ছাড়াও অন্যান্য যেসব এরর স্ট্রাকচার তৈরি হতে পারে এগুলো তাকে পয়েন্ট করে দিতে হবে। হ্যাঁ, তাহলে সে নালে কি হবে, সে স্টাক হয়ে যাবে, ঠিক আছে? সো এইখানেই আমার মনে হয় তোমরা অলরেডি রিয়ালাইজ করতে পারছো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে গেলে বাধাগুলো কি, ঠিক আছে? সো এই কনটেক্সটে আমরা যে স্ট্রাকচারটা তৈরি করি এটাকে আমরা বলছি হলো মেশিন। ওকে, ফাইন। আর মেশিনের যখন একটা ফর্মাল স্ট্রাকচার দাঁড়াচ্ছে, মানে আমি এই স্ট্রাকচার মানে হচ্ছে এটা কিভাবে কাজ করছে সেটা আমি দেখাচ্ছি, আর এই স্ট্রাকচার হচ্ছে মডেলটা এটার এখানে কাজের ব্যাপারটা আমি এইভাবে দেখাচ্ছি, কিন্তু এখানে কাজের ব্যাপারটাও আছে, ইনপুট কি হবে, আউটপুট কি হবে, কোন স্টেটে কোন জায়গা থেকে শুরু করতে হবে, সেট অফ এই যে এই পার্টিকুলার এইগুলোকে দেখানো, এই সমস্ত কিছুই মডেলের ভিতরে থাকবে। হ্যাঁ হ্যাঁ, গুড, ভেরি গুড কোয়েশ্চেন। এটা পসিবল, তাই না? এক একজন এক একভাবে কাজ করে, তার মানে কি দেয়ার আর পসিবিলিটিস অফ অ্যাচিভিং সামথিং ইন ভ্যারিয়াস ওয়েজ। তার মানে এটা তোমরা দেখবা যে যখন আমরা ডিএফএ তৈরি করব বা এনএফএ, এগুলো হচ্ছে তার পরের আরও পরের ব্যাপার। এই মেশিনগুলো যখন আমরা তৈরি করব দেয়ার ইজ নো, মানে সবসময় যে হবে সেটা না, কিন্তু অনেক সময়ই আলাদা আলাদা ওয়েতে, এবং সেই ভুলগুলো তোমরা করবা। দেখা যাবে যে আমি বলছি যে এরকম একটা স্ট্রিংকে অ্যাকসেপ্ট করার জন্য একটা মেশিন তৈরি করো বা ডিএফএ তৈরি করো, যেটা করবে কি ওই স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করবে যাদের শেষে দুইটা এ আছে, ঠিক আছে? তখন দেখা যাবে যে সামনে কি হবে ওইটা নিয়ে একটা চিন্তা ভাবনা তখন করতে হবে যে ও আচ্ছা শেষে এ, মানে তার মানে কি এ শেষে দুইটা এ বলেছি আমি, তাই না? তার মানে দুইটা কনজিকিউটিভ এ থাকবে, আর কিছু হতে পারবে না। তার মানে তখন তোমাকে চিন্তা করতে হবে যে তাহলে আমার কোন সেট থেকে এটা আসতেছে ওইটাও ডিটারমিন করে দিতে হবে। ওইটা হয়তো আমি বলে দিলাম যে এ বি সি ডি থেকে এফ পর্যন্ত মনে করো বলে দিলাম যে এই 6টা সিম্বল দিয়ে আমার এই হবে। মানে ব্যাপারটা এখন একটা এইভাবে চিন্তা করো যে তুমি তোমার এটিএম মেশিনে পাসওয়ার্ড দিতে যাচ্ছ, তাই না? তুমি পাসওয়ার্ড দেওয়ার জন্য তোমার অপশনগুলো কি? যদিও এখন খুবই ডাম একটা কাজ হয় যে 4টা মাত্র, 4টার বেশি করতে পারো না, তারপর অনেক জায়গায় তুমি লেটার ছাড়া কিছু দিতে পারো না, অথবা শুধু ডিজিট ছাড়া কিছু দিতে পারো না। দিজ আর ডাম ওয়েজ অফ ডুইং থিংস। কিন্তু এটা কেন করে যে ফাস্ট? কারণ তুমি চিন্তা করো যে একটা তোমার পাসওয়ার্ডের স্ট্রিং যদি অনেক বড় হয় এবং ওখানে সেট যদি এটা হয় তাহলে কি হবে? প্রত্যেকটা স্লট, মনে করো আমার এখানে 8টা স্লট আছে, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, এইটা চেঞ্জ হতে পারে A to Z, এটা চেঞ্জ হতে পারে A to Z, তার মানে 8 to the power 26, তাই না?
ও না, আই এম সরি, এটা হচ্ছে 26, তো 8টা 26 নিতে পারি। হ্যাঁ, চিন্তা করো, এটা বিশাল একটা নাম্বার। তো এখন তুমি যদি তোমার এটিএম মেশিনে গিয়ে বসে থাকো যে দিচ্ছ, তারপরে ও প্রসেস করতেছে, যদিও কম্পিউটারের জন্য ব্যাপারটা খুব বেশি কঠিন না, কিন্তু স্টিল অ্যাটলিস্ট 1-2 মিনিট এরকম সময় নেবে। তো ততক্ষণ তো তুমি বসে থাকতে চাও না, সেই জন্য এটাকে কিছুটা কমিয়ে নিয়ে আসে যে 4টাতে, বা ওই সেটটাকে ছোট করে দেওয়া হয়েছে। ডিজিটের সেট মানে হচ্ছে 1 থেকে 0 থেকে 9, হ্যাঁ, তো এটাকে ছোট করে দেওয়া হয়েছে আর কি। কিন্তু হ্যাকিংয়ের সুযোগও তৈরি হয়ে গেছে। তোমরা তো নিশ্চয়ই অ্যালফাবেট অ্যাটাক বোঝো না, ডিকশনারি অ্যাটাক বোঝো তো? না না না, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে সাবসেট, হ্যাঁ তুমি বলতে পারো যেগুলোকে তুমি সাবসেট ভাগ করে ওইভাবে অ্যাটাকটা করতেছো, ওইভাবে দিচ্ছ ইনপুট, ওইটা তো টাইম লাগে অনেক। না না, মানে 4 সংখ্যা না, যদি মানে ওখানে তো তোমাকে সেটা করতে হবে যে, কারণ বেসিক্যালি তুমি এখানে স্মল লেটার্স প্লাস ক্যাপিটাল লেটার্স, আবার এর মাঝখানে যদি স্পেশাল সিম্বল হয়, অনেক, মানে এই জন্য স্পেশাল সিম্বল দিতে বলে। মানে ডিকশনারি অ্যাটাক বেসিক্যালি কাজ করে কখন, যখন তোমার ইউজার করে কি কোনো ডিকশনারিতে খুঁজে পাওয়া যায় এরকম শব্দ সে তার পাসওয়ার্ডে ব্যবহার করে, তখন এটা সাকসেসফুল। কিন্তু ওই কারণে আমরা যেটা করি যে, মনে করো 8 ডিজিট নিলাম, এর মাঝখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করলাম, স্মল লেটার ব্যবহার করলাম, সিম্বল ব্যবহার করলাম, ডিজিট ব্যবহার করলাম, ব্যাস। তার মানে কি তোমার 4টা সেট আসতেছে, 4টা সেটের ওই রকম কম্বিনেশন, 8টার দেখবে যে 4টা সেটে কত হচ্ছে, 26 + 26 + 10, আর সিম্বলগুলোর ক্ষেত্রে কতগুলা? তুমি চিন্তা করো, অলমোস্ট এইরকম বিশাল বড় নাম্বার, ঠিক আছে? সো তার মানে কি, আমরা কোথায় ছিলাম যেন? বলছিলাম যে এই প্রবাবিলিটিগুলো, যে পার্টিকুলার একটা স্টেট থেকে যেই দিকে আমার কম্পিটিশনটা যেতে পারে, মানে এই যে আমি মানে এটা বলতে গিয়ে একটু সাবধান হয়ে যাই যে যখনই জার্গন ওয়ার্ড ব্যবহার করছে আমি কম্পিটিশন, তখনই তোমাদের মাথায় একটু একটু হোঁচট খাওয়ার মতো একটা ব্যাপার তৈরি হয়, কিন্তু বেসিক্যালি আর কিছুই না। কম্পিটিশন বলছি মানে হচ্ছে তুমি প্রসেস করছো তোমার, মানে হ্যাঁ, ক্যালকুলেশন বলতে পারো, যে আমি এই পার্টিকুলার স্টেট থেকে অন্য স্টেটে যাব ইনপুট নিয়ে, ওই জিনিসটাকে আমরা বলছি হলো কম্পিউটেশন, বা আমি আগাচ্ছি, ট্রানজিশন। আমরা ওই যে মেশিনের ক্ষেত্রে বলবো যে স্টেট ট্রানজিশন, এই স্টেট থেকে এই স্টেট, মানে যখন আমি এখানে ছিলাম কিছু ছিল না, যখন আমি এখানে প্রসেস করলাম আমি অন্য আরেকটা স্টেটে গেলাম। এই স্টেটগুলোর আরেকটা নাম হচ্ছে হলো মেমোরি। মেমোরি আমাদেরকে কি সাহায্য করে? কোনো কিছু মনে রাখতে। মনে করো তুমি কি করো, যে ম্যানুয়ালি আমরা অনেক সময় করি না, যে এভাবে এভাবে গুনে তুমি যখন মনে করো নামাজ শেষে দোয়া পড়ছো বা তসবিহ পড়ছো, তো হোয়াট আর ইউ ডুইং? ইউ আর ইউজিং দিস অ্যাজ এন এক্সটেন্ডেড মেমোরি। এক্সটেন্ডেড মেমোরি কেন বলছি? আমার নর্মাল মেমোরি, ব্রেইনের বাইরের একটা জিনিস আমি ব্যবহার করছি। আমার অ্যাবাকাস বাচ্চারা যে ব্যবহার করে, ওইটাও কিন্তু একটা এক্সটেন্ডেড মেমোরি। এখনকার এক্সটেন্ডেড মেমোরি হচ্ছে সেলফোন। হ্যাঁ, সেলফোনে গড নোজ হোয়াট, আমার এখানে এটা তো পুরোটাই একটা বিশাল বড় পেন ড্রাইভ, বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, যখন তখন আমি জাস্ট প্লাগ ইন করে আমি মানে আমার সব কিছু আর নিজের ব্রেইনে রাখতে হয় না। বাট সিচুয়েশনস লাইক দিস, এই যে আমি পেন ড্রাইভ ভুলে গেলাম, এখন আই হ্যাভ টু ট্যাপ টু মাই মেমোরি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এবং এটা কেন আমি করতে পারছি? কারণ এটার আন্ডারস্ট্যান্ডিংটা আমার আছে, এই কারণেই ব্যাপারটা করতে পারছি। যাই হোক, তাহলে আমরা জেনারেলাইজেশন বুঝলাম, ফর্মালিজম বুঝলাম, মডেল বুঝলাম, মেশিন বুঝলাম, রাইট? আচ্ছা, আর এই জেনারেলাইজেশনের আরেকটা নাম বলা হয় সে কি, এ দিয়ে শুরু না, অটোমেটা হচ্ছে মেশিনের অন্য নাম। হ্যাঁ, অটোমেটন থেকে এসছে, গিয়ে হয়েছে, মানে প্লুরাল হলে অটোমেটা। জেনারেলাইজেশনের আরেকটা নাম আছে অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে? আমি
বড় একটা সেট তৈরি করছি, ওই সেট থেকে আমার আইডিয়াগুলো আই ক্যান এক্সপ্যান্ড মোর। হ্যাঁ, আমি অ্যাজ আই গো ডাউন আর যত স্পেসিফিক করতে থাকবো, দেন দিস উইল বিকাম মোর স্পেসিফিক, আরও ইলাবোরেট হবে। ঠিক আছে? সো আমার মনে হয় আমরা মোটামুটি স্টার্ট করার জন্য মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি। ঠিক আছে? এভরিওয়ান ক্লিয়ার? কারো যদি আইডিয়া একটু ব্লারি থাকে বলো, মানে হ্যাঁ স্বাভাবিক, কারণ ইউ হ্যাভ নেভার এনকাউন্টার্ড ইন দিস ম্যানার। কীভাবে? কারণ আমরা কম্পিউটার আমাদের কাছে আসে হলো এটা খুবই সফিস্টিকেটেড যন্ত্র। I don't have to do anything. All I have to do is just punch or মানে যে কোনো একটা কিছু ক্লিক করা এই। কিন্তু এটার নিচে যে তুমি ইভেন প্রোগ্রাম লেখার কাজটা এত সুবিধাজনক হয়ে গেছে কেন? এই কম্পাইলারের কারণে। কম্পাইলার যখন ছিল না, চিন্তা করো ওই যুগের প্রোগ্রামারদের কী অবস্থা। মানে তাকে বারবার দেখা যাচ্ছে যে সার্কিট হয়তো ফেল করতেছে বা বারবার তাকে ঘুরে ঘুরে আবার এটাকে ঠিক করতে হতেছে। যখনই কম্পাইলার আসলো তখন সবার জন্য প্রোগ্রাম করা হয়ে গেল। এই যে স্ক্র্যাচ ব্যবহার করে বাচ্চারা প্রোগ্রাম করে। হ্যাঁ, তোমরা আমি জানি না মেশিন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করবা কি না, আমাদের একটা কোর্স ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এইটাতে নর্মালি তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ করানো হয়, মানে মেশিনের ঠিক এইটাই কিন্তু হচ্ছে অ্যাবস্ট্রাকশন। মানে মেশিনে তোমার পার্টিকুলার একটা কমান্ডকে 0 আর 1 দিয়ে লেখা হচ্ছে, রাইট? কিন্তু যখন তুমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো, হোয়াট হ্যাপেন্স, এখানে একটা কোডের মতো চলে আসছে যে মুভ R1, R2, মানে R1 যে রেজিস্টারটা, ওই রেজিস্টারে যে কন্টেন্ট আছে সেটাকে R2-তে নিয়ে যাও, বা অ্যাড ADD R1 প্লাস R2, R1 অ্যান্ড R2। হ্যাঁ, এগুলোর জন্য না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কম্পাইলার ঠিক ওই অর্থে ওইরকমভাবে ব্যবহার করতে না, যে নর্মাল আমরা যে আমি ভুলে গেছি আসলে, অনেক আগের কথা তো। আমার এই মেশিন মানে অ্যাসেম্বলার প্রোগ্রামিং করছি আমি 1989-এ, এরপরে আর এটা ধরাই হয়নি। তো সেই জন্য ঠিক মনে করি। হ্যাঁ, তো এখন কিন্তু আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে দেখো আমাদের এই অ্যাসেম্বলিটা কী কাজ করছে, মেশিন ল্যাঙ্গুয়েজটাকে অ্যাবস্ট্রাক্ট করছে। অ্যাসেম্বলিকে অ্যাবস্ট্রাক্ট করছে হলো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাই বলো, মনে করো সি। তার উপরে সি, যে কোনো গেম প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সি কেন ব্যবহার করা হয়? ইজি না, দিস ইজ ক্লোজার টু দি মেশিন ল্যাঙ্গুয়েজ। মানে তোমার সেটা তো হতে পারে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে এটা হচ্ছে মোর ক্লোজার টু দি, মানে কি অ্যাবস্ট্রাকশনটা কম। যে সবচেয়ে বেশি অ্যাবস্ট্রাকশন বেশি এখন, মানে আমি যেই কথাগুলো বললাম এটার বেসিসে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে? পাইথন, জাভার চেয়েও বেশি পাইথন। হ্যাঁ, মানে কোনো ধরনের তুমি ভুল খুব বেশি, যারা প্রোগ্রামিং জানে না বা মনে করো যে শেষে ডিলিমিটার, এন্ড ডিলিমিটার দেয়া, ওগুলার জন্য তোমাকে বিপদে পড়তে হবে না, জাস্ট খালি ইউ জাস্ট টাইপ ইট, একটু এদিক ওদিক হলে হয়তো প্রবলেম, ব্যাস। এটা এই কারণে খুব সোজা করছে। বাট এটার মুশকিলটা হচ্ছে ওইটাই যে ব্যাক এন্ডে কী হচ্ছে, মেশিনের নিচে কি হচ্ছে, ইউ ক্যানট গ্যাস। এবং এটার জন্য বিপদে পড়তে পারে যারা মনে করো তুমি সুইচ করবা, তুমি পাইথন জেনে চাকরিতে ঢুকেছ, এখন তোমার বস এসে বলল যে না তোমাকে একটু সিতে প্রোগ্রাম করতে হবে, এই নাও 2টা মোটা মোটা বই ধরিয়ে দিল, উইকেন্ডের 2 দিন টাইম দেওয়া হলো যে ইউ জাস্ট গো ফর লার্নিং সি, ইউ উইল বি। না আমি সরি, আমি বুঝি নেই, আবার বলো। যারা পাইথন সাধারণত মানে পাইথন দ্বারাই শিখতেছে, যারা মেশিন লার্নিং বা এআই তে যায়, এটাই যায়। আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ, না ওই ডেটা সায়েন্সও কাইন্ড অফ একই রকম। কখনো মানে তারা কখনো সিতে তো মেশিন লার্নিং আর এগুলো তো সম্ভব না, তখন তো স্যার ওদের শিখতে সম্ভব না, কিন্তু তোমার হ্যাঁ তোমাকে তোমার চাকরি বাঁচানোর জন্য হয়তো করতে হতেও পারে।
ঠিক আছে, মানে ইউ নেভার নাও। আর আরেকটা মুশকিল যেটা হচ্ছে যে তোমার মনে করো অনেক ক্ষেত্রেই এগুলো তো আমরা অটোমেট করে ফেলছি, তাই না? মানে লো লেভেল যে ওয়ার্কগুলো, হ্যাঁ, মানে আমার কাছে অবাক লাগে যে বারবারা গার্সেন নামে এক ভদ্রমহিলা ছিলেন, ইলেকট্রনিক সোয়েট শপ নামে একটা বই লিখেছিলেন 1988-এ। আমি নিউ ইয়র্কে ফুটপাথ থেকে $1 দিয়ে কিনছিলাম। এখনও ওই বইটা পড়তে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়, গুজবাম হয়। কারণ কি, উনি তখন দেখিয়েছেন যে প্রোগ্রামারদের কনটেক্সটে যে তখন কিন্তু এআই নিয়ে এআই উইন্টার চলছে। এআই উইন্টার কথাটা আমরা জানি, এগুলো কিন্তু কম্পিউটার সায়েন্সের ট্রিভিয়া, মানে জেনারেল নলেজ টাইপের। ওই অমুক দেশের রাজধানী কি, ওই রকম টাইপের। হ্যাঁ, এআই উইন্টার মানে হলো বেসিক্যালি যখন এআই রিলেটেড কাজকর্ম এবং এফোর্ট এগুলা মোটামুটি মৃতপ্রায় স্টপ হয়েছিল। 80s-এর দশক এরকম ছিল আর কি। 70s-এ এগুলো নিয়ে খুব হইচই, মানে বিশেষ করে 60s-এর শেষ দিক থেকে, মানে ওই যে এই ভদ্রলোকদের নামও শুনেছ হয়তো তোমরা, ওনার ফার্স্ট নেমটা ভুলে গেছে, ম্যাকার্থি, ডেভিড ম্যাকার্থি আর উইলিয়াম ম্যাকার্থি। এরা প্রথমে যে এআই টার্মটা কয়েন করেন আর কি। হ্যাঁ, তো তখন একটা জোরে সোরে একটা গবেষণার উদ্যোগ শুরু হয়, বাট এসে দেখলো যে ওটাতে খুব বেশি দূর আগাতে পারছে না। তখন 80s-এ এসে আর বাজার অর্থনীতি কী করে, যে এটা তো আমার লাভ নাই, ওখানে খামাখাস এফোর্ট এবং টাকা দেবো কেন, দেয় নেই, ব্যাস। পরে এটা 90s-এর শেষের দিকে এসে এখন তো বুমিং, মানে উইন্টার ইজ ওভার। এই যে কাজকর্ম ছাড়ার যে সময়টুকু বা একেবারে ঠান্ডা হয়ে থাকা, এটাকেই বলে উইন্টার। এআই উইন্টার বলতে ওইটাই বোঝায়। হ্যাঁ, এখন সামার বাসলিং উইথ অ্যাক্টিভিটিস, মানে এটা বলতে পারো যে নর্থ ইউরোপ অথবা আমেরিকান সামার, বাংলাদেশের সামার না কিন্তু। বাংলাদেশের সামার মানে হচ্ছে স্কর্চিং হিট, তুমি গরমে হয়ে মানে অবস্থা কাহিল, এরকম না। আমেরিকান সামার কিন্তু মানে হিট আছে ঠিকই, বাট এত 9 মাস ঠান্ডার পরে তুমি দেখতেছো যে সব সানি ডে, মানে ব্লু স্কাই, মানে দারুণ, মনটাই অন্যরকম হয়ে যায়, এরকম অবস্থা আর কি। তো এখন ওইটা নিয়ে প্রমিস হচ্ছে আর কি, দেখা যাক। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যে প্রিলিমিনারিগুলো করেছে, হ্যাঁ বলো, খুব শর্ট ওয়েতে। আচ্ছা, আমাকে তাহলে প্রথমে শুরু করি আমরা অ্যাবস্ট্রাকশন দিয়ে। অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে মূলত যে কোনো আইডিয়াকে জেনারেলাইজ ওয়েতে, সেটা প্রবলেম সলভিংয়ের আইডিয়া হতে পারে, বা তুমি কোনো কিছু অবজার্ভ করছো, কোনো একটা স্ট্রাকচার অবজার্ভ করে ওইটা সম্বন্ধে বলছো, এগুলোকে যখন তুমি মোটা দাগে বা জেনারেলাইজ ফরম্যাটে নিয়ে আসছো, দ্যাট ইজ ইয়োর অ্যাবস্ট্রাকশন। আচ্ছা, এই অ্যাবস্ট্রাকশনের ফলে যেটা হয়, মডেল তৈরি হয়। মডেলটা কি, বেসিক্যালি আমার যে আমি প্রবলেম সলভ করব, ওই প্রবলেমটার জন্য আমার কোন কোন বিষয় নিয়ে, কোন কোন সাব টপিক নিয়ে মাথা ঘামাতে হবে, সেগুলো এক জায়গায় নিয়ে আসা। আচ্ছা, ইউনিট না, মডেলের কি বলবো এটাকে, প্রিকার্সর বা মডেলের তাগিদটা আসে হলো অ্যাবস্ট্রাকশন থেকে। মানে তুমি মাথার ভিতরে তোমার একটা চিন্তা আসছে, এটাকে তুমি প্রকাশ করতে চাও, যখন প্রকাশ করবা তখন তুমি মডেলে চলে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, মডেলের এখানে এসে আমার কি দরকার হচ্ছে, ফর্মালিজম। মডেলের সাথে মেশিনও অঙ্গাঙ্গিভাবে জড়িত। মেশিনটা হচ্ছে মডেলের ডাইনামিক যে অ্যাসপেক্টটা, ওই অ্যাসপেক্টটাকে বোঝায় মেশিন, ঠিক আছে? এবং মেশিনটাকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। এই স্পেশালি আমরা থিওরি অফ কম্পিউটেশনে এই ধরনের গ্রাফ ব্যবহার করি। হ্যাঁ, এই আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। এরকম ডিরেক্টেড গ্রাফ বলি আমরা এটাকে, মানে তোমরা তো এটা জানো তাই না? ডিরেক্টেড গ্রাফ মানে হচ্ছে যখন একটা থেকে চিহ্ন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে এরপরে কী হবে, এরপরে কী হবে। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমার মেশিন। আর যখন আমি এগুলোকে বিভিন্ন সিম্বল ব্যবহার করে কনসাইজ মিনিং দিয়ে প্রকাশ করছি, এইটাকে কনসাইজ মানে যথাযথ মিনিং দিয়ে, যেটা আমি মিন করতে চেয়েছি বা যেটা সবাই ফলো করে। নর্মালি ম্যাথমেটিক্যাল লজিকে কিন্তু এক ধরনের ঐক্যমত ছাড়া কিন্তু হবে না, কারণ ওই ফিনল্যান্ডে একজন সায়েন্টিস্ট বসে আছে, একজন জাপানে বসে আছে, একজন বাংলাদেশে বসে আছে, তারা একটা কমন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, তাই না? ফর্মালিজমটা হচ্ছে
কাইন্ড অফ ওই ধরনের একটা কমন ল্যাঙ্গুয়েজ বা কমন স্ট্রাকচার যেটা দিয়ে আমরা মডেলগুলোকে প্রকাশ করতে পারি। প্রক্রিয়া, হ্যাঁ বলতে পারো তুমি, হ্যাঁ যে ওই প্রকাশ করা হচ্ছে এই জিনিসটাকে, হ্যাঁ বলতে পারো আর কি। ঠিক আছে, আচ্ছা এই তো মোটামুটি আমাদের প্রিলিমিনারি আইডিয়া। এগুলোর উপরে কোনো প্রশ্ন থাকবে না ওই অর্থে, কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করে আমরা পরের জিনিসগুলো বোঝার চেষ্টা করব। ওয়ার্কশপে ছিলা, ক্লাসে যাবা না, উল্টা এখন তুমি ওয়ার্কশপে যাচ্ছ। মানে এখানে অবশ্য ওই অর্থে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে যে আমরা ল্যাব ক্লাস করি ওগুলো না, এখানে মূলত তোমার ল্যাবটা হবে তোমার মাইন্ড, তোমার মাইন্ডে হচ্ছে তোমার ল্যাব। মানে শুধু কতটুকু ক্যাচ না, মানে তুমি মাইন্ডে ভিজুয়ালাইজ করতে পারতে হবে যে ও আচ্ছা আমার কম্পিটিশন এখান থেকে এখানে যাচ্ছে, আর তুমি ওটা হাতে প্রকাশ করবা। নর্মালি আমরা অনেক সময় সফটওয়্যার টুলসও ব্যবহার করতে পারি, বাট ক্লামজি সফটওয়্যার টুলস ব্যবহার করা, যে আবার তোমাদের ল্যাবে নিয়ে যাও, ওইখানে গিয়ে আবার ওই যে কী বলে এগুলাকে বিভিন্ন যে ড্রয়িং সফটওয়্যার যে মনে করো লুসিড চার্ট বা এগুলো ব্যবহার করে, ওইটাতে দেখা যাবে যে তুমি ততক্ষণে তোমার মাইন্ডেরই ভুলে গেছো ওইটা আঁকতে গিয়ে আর কি। মনে করো এরকম একটা মেশিন আঁকতে গিয়ে দেখা গেলো যে তোমার মাইন্ডে যেই কনসেপ্টটা ছিল চলে গেছে তার চেয়ে। এবং এটা একদিক থেকে আমি মনে করি আমাদের জন্য সুবিধাজনক, যে এই ব্যাপারটা তোমাদের জেনারেশনের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ, যে এত কিছু এক্সটেন্ডেড মেমোরিতে চলে গেছে তোমার। এই যে মনে করো আমি হাতে যখন নিজে নিজে আঁকছি, আমার মাইন্ড সাইমালটেনিয়াসলি কাজ করছে। ও আরেকটা জিনিস আমি ভুলে গেছি বলতে, সিমুলেশনটা কি ছিল? ওই যে আমরা বলেছিলাম যে আমি করছি, আই গেল, তারপরে এন গেল, টি গেল, আচ্ছা এটা কি আমাকে এক্সেপ্ট স্টেটে পৌঁছাচ্ছে কি না, আমি ট্রায়াল দিয়ে দেখছি। মানে কোনো একটা পার্টিকুলার, মনে করো তোমাদেরকে পরীক্ষার মধ্যে তোমাদেরকে আমি একটা দিয়ে দিলাম, কি বলে এরকম একটা মেশিন দিয়ে দিলাম, এরকম একটা গ্রাফ দিয়ে বললাম যে এই যে পার্টিকুলার সেটের যেই স্ট্রিংগুলো বা ওয়ার্ডগুলো সেগুলো কি এই মেশিনে চলে কিনা, এই মেশিন কি সেগুলোকে অ্যাকসেপ্ট করবে কিনা। হ্যাঁ, যে এটা এইভাবে এভাবে গিয়ে হচ্ছে কিনা এরকম। ঠিক আছে, সো তার মানে কি তোমার মাইন্ডে একটা সিমুলেশন দরকার হবে। এই ব্যাপারটা তোমাকে যেই সুবিধাটা দিবে যে তুমি থিঙ্কিং ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য টুলস, যেটা আমরা ভুলতে বসছি অলমোস্ট। আমাদের তোমাদের জেনারেশনের সবচেয়ে বড় অসুবিধাটা হচ্ছে এটা, যে মাইন্ডে চিন্তা করা। হ্যাঁ, তুমি এখনও মাইন্ডে চিন্তা করা ছেড়ে দাও নাই। বা ওয়ালি ছবিটা কেউ দেখেছ? আচ্ছা, এইখানে আরেকটা জিনিস, আমার ক্লাসে সবসময় দেখবে যে সায়েন্স ফিকশন মুভি থেকে উদাহরণ থাকে। ক্যান ইউ গেস ওয়াই? না, আমি মানে মুশকিলটা হচ্ছে কি, মুশকিল না ঠিক, মানে সায়েন্স ফিকশন মুভি সবসময় ইজ ওয়ান স্টেপ অ্যাহেড অফ দ্য এক্সিস্টিং টেকনোলজি। এর ফলে যে জিনিসটা হয়, ইউ ক্যান প্রিভিউ দ্য ফিউচার। বলো। ওয়েল, এখনকার কনটেক্সটে এখনও সম্ভব হয়নি, কিন্তু হয়তো বা সম্ভব হতে পারে। মানে এটা ডিপেন্ড করে হচ্ছে তোমার ইসের উপরে, কি বলে, আমরা হার্ড এআইতে কতখানি যেতে পারছি। আমরা কিন্তু এখনও সফট এআইতে আছি। হ্যাঁ, মানে এখানে আরও ব্যাপার আছে যে তুমি তোমার ইসের থেকে, কি বলে, চিন্তা থেকে ওটাকে কর্মে পরিণত করা বা অ্যাকশনে চলে আসে। মানে ওইটা সে একটা ইন্টারফেস তৈরি করেছে, যেটা তোমার ব্রেইন টু লিম কাজ করবে। হ্যাঁ, এটা করতে গিয়ে প্রচুর বানরকে মারা হয়েছে আর কি। এটা নিয়ে যারা ওই যে অ্যানিমাল রাইটস নিয়েই করে, তারা প্রচণ্ড খাপ্পা তার উপরে। হ্যাঁ, মানে করতে গেছে। যাই হোক, আমরা ওইটা নিয়ে পরে কথা বলি। তাহলে আমরা এখানে যারাই এই কোর্সটা মোটামুটি ভালো করে পার হয়ে যেতে চাও, তাদেরকে এই যে জিনিসগুলো আলাপ করলাম সেগুলো মাথায় রাখতে হবে। এবং মুশকিল হলো এগুলো
কনস্ট্যান্টলি প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। মানে তুমি একটা পার্টিকুলার মেশিন তৈরি করবা, সেটা তোমার প্র্যাকটিস থাকতে হবে। পরীক্ষার দিন আগের রাতে কিন্তু ওই পড়ে মনে হবে না যে ও আচ্ছা এটা আমি পারবো না, ইটস নট গোয়িং টু হ্যাপেন। তার মানে একটু অন্যান্য কোর্সের চেয়েও একটু রেগুলার হতে হবে এই পড়াশোনায়, ঠিক আছে? আচ্ছা, এটা হলো সাবধানবাণী। হ্যাঁ, রিসোর্স আমি তোমাদেরকে একটা বই দিব, নোট দিব, আমার নিজস্ব নোট। আমি মানে আমার এটা হলো কি, আমি ঠিক একটা বইয়ে সন্তুষ্ট হই না। যদিও সবচেয়ে ভালো বইটা যেটা এ পর্যন্ত সোফার, মাইকেল সিপসারের লেখা বই, আমাদেরও পাঠ্য ছিল, এটা অনেক আগের বই, কিন্তু তারপরেও মানে এখনও সবাই এটা ফলো করে। ওইটা আমি তোমাদেরকে দিয়ে দিব, আর আজকে দিয়ে দিব, আর এটার যে ফার্স্ট নোটটা সেটাও দিয়ে দিব। হ্যাঁ, না ডেফিনেটলি আমি ক্লাসে যেগুলো আলাপ করব সেগুলোর বাইরে কোনো কিছু থাকবে না। হ্যাঁ, বইয়ের ভেতরে বইটা হচ্ছে তোমাকে কম্প্রিহেন্সিভ আইডিয়া দেয়া, আর আমি ক্লাসে করছি কি এটাকে কনসাইজ করে যা এক্স্যাক্টলি যা যা দরকার সেগুলো দিচ্ছি। হ্যাঁ, ডেফিনেটলি এখানে আমার বায়াস আছে, তাই না, যে আমি মনে করছি যে এইটা দরকার। এমন হতো বইটা কেন দরকার আমি বলি, যে অনেক সময় তুমি খেয়াল করবা যে ও আচ্ছা স্যার এটা পড়িয়ে গেছে, এটা টাচ করে যায়নি, ঠিক আছে, যে ও আচ্ছা এটা তো আমার এখন দরকার। মনে করো তুমি বহু বছর পরে তোমার প্রোগ্রামিং বই খুলে দেখলা, কাজ করতেছে অলরেডি, যে ও এই জিনিসটা তো জানা হয়নি, তখন গিয়ে তুমি দেখলা। যেমন মনে করো আমি সি এর কনটেক্সটে আই এম 100% শিওর এটা তোমাদেরকে করানো হয় নাই, প্যারালাল অ্যারে। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি আর কিছুই না, অ্যারে ব্যবহার করে ডেটাবেস তৈরি করা। না, খুব ইজি জিনিসটা। মানে এটা খুব ইজি একটা জিনিস, তোমরা ট্রাই করে দেখতে পারো। সেটা হলো আর কিছুই না, আমরা তো অ্যারের যে লিমিটেশনটা, এই লিমিটেশনটা ওভারকাম করার জন্য একটা ডেটাবেজে বিভিন্ন ধরনের ডেটা থাকে, তাই না? নেম হচ্ছে স্ট্রিং, ফোন নাম্বার বা আইডি হচ্ছে তোমার ডিজিট। তুমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যারে ব্যবহার করে পরে অ্যারের ইন্ডেক্স দিয়ে সবগুলোকে কানেক্ট করবা। বুঝাতে পারলাম? মনে করো নাম, আইডি, সেটা তো করা যায়। আমি বলছি যে অল্টারনেটিভ ওয়ে অফ ডুইং থিংস। হ্যাঁ, স্ট্রাকচারতে তো ডেফিনেটলি করা যায়, এবং এটা ইজিয়ারও। হ্যাঁ, কিন্তু মনে করো তোমাকে এরকম একটা কনস্ট্রেন্টে ফেলে দেওয়া হলো যে তুমি অ্যারে ছাড়া আর কিছু ব্যবহার করতে পারবে না, তখন কীভাবে করবা? তখন দেখা যাবে যে এই প্রত্যেকটা আলাদা আলাদা ডেটা টাইপের জন্য আলাদা অ্যারে ব্যবহার করবা। ওই অ্যারেগুলোকে কানেক্ট করবা হচ্ছে যখন প্রিন্ট করতে যাচ্ছ বা ফাইলে লিখতে যাচ্ছ, তখন ওই অ্যারের ইন্ডেক্স দিয়ে প্রত্যেকটা অ্যারে। হ্যাঁ, এখানে তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি যার ডেটা মনে করো নেম অ্যারেতে যার নাম রাখলা, তার আইডিটা যেন ওই পার্টিকুলার ইন্ডেক্স অন্য আরেকটা অ্যারের ওই পার্টিকুলার ইন্ডেক্সে থাকে। মনে করো আইডি 1-এ আছে, আর এখানেও তাহলে তোমার আইডি 1-এ থাকতে হবে। বা হ্যাঁ, ফাইলের কাছে সেভ করতেই পারো তুমি, অথবা প্রিন্ট করতে পারো। মানে জিনিসটা হচ্ছে খুব ইজি ওয়েতে তুমি একটা ডেটাবেস তৈরি করতে পারো। সর্বনাশ, সেখানে ইউ গট মি দেয়ার। আমি মঙ্গোডিবি সম্বন্ধে জানি না, মানে আমি মানে ওই অর্থে ডিবি নিয়ে ডেটাবেস নিয়ে কাজ করি না তো। আচ্ছা, ঠিক আছে, ওকে, লেটস গো ব্যাক টু আওয়ার ইসে। আমি আর তোমাদের 10 মিনিট টাইম নিব, মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি। প্রথম যেই আইডিয়াটা, লুকিং অ্যাট স্ট্রিংস। হ্যাঁ, আচ্ছা, এইটাকে আমরা যদি নিচের থেকে দেখি, হাউ ডাজ ইট স্টার্ট? উইথ লেটার্স অর ডিজিটস অর সিম্বলস। তাহলে এই পুরো জিনিসটাকে আমরা একসাথে বলতে পারি ক্যারেক্টার। এই দেখো, এখানে কিন্তু আমরা কি করছি? অ্যাবস্ট্রাকশন করছি, জেনারেলাইজেশন করছি। এই সমস্তগুলোকে একটা জিনিস দিয়ে বলছি, একটা ক্যারেক্টার। 1 a at, ঠিক আছে? তাহলে আমার স্ট্রিংয়ের বিল্ডিং সিম্বলস হলো ক্যারেক্টার, এবং এটাকে আমরা বলতে পারি যে এটা একটা অ্যারোমিক এন্টিটি।
তাই না? অ্যাটমিক কেন বলছি আমরা এটাকে? অ্যাটম যেমন ভাঙা যায় না, এইটাকে ইউ ক্যানট রিয়েলি গো এনি ফার্দার ডাউন, ঠিক আছে? আচ্ছা, যখন আমরা এই জিনিসগুলোকে এক জায়গায়, এগুলো খুবই সিম্পল এবং কাইন্ড অফ ইনটুইটিভ আইডিয়া। ইনটুইটিভ বুঝি তো আমরা না, যে সহজাত প্রবৃত্তিতে মধ্যে ও আচ্ছা আচ্ছা এটা তো হবেই। তো তাহলে এই জিনিসগুলোকে যখন আমরা ক্যারেক্টারগুলোকে সিকোয়েন্স ওয়াইজ সাজাচ্ছি এবং সেটা একটা মিনিংফুল ইউনিট তৈরি করছে, দেন উই আর কলিং ইট এ স্ট্রিং, ঠিক আছে? আচ্ছা, এখন এই স্ট্রিংগুলোকে যখন আমরা পাশাপাশি জোড়া দিচ্ছি আরও স্ট্রিং, এই জিনিসটাকে বলে হচ্ছে কি প্রোগ্রামিংয়ের ভাষায়? হ্যাঁ, যখন আমরা স্ট্রিংগুলোকে কনক্যাটেনেট করছি, কনক্যাটেনেশন কিন্তু আমাদের মানে মোস্টলি আমরা থিওরি অফ কম্পিউটেশনে আমার ইনপুট আসবে হচ্ছে স্ট্রিংয়ের ফরম্যাটে, আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, ঠিক আছে? এবং একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে আর কিছুই না, কি কালেকশন অফ স্ট্রিংস, ঠিক আছে? আবার এই স্ট্রিংগুলো তৈরি হয়েছে হলো কালেকশন অফ ক্যারেক্টার্স, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা পাচ্ছি ল্যাঙ্গুয়েজ। ওকে, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমার মেশিনের ইনপুট, ঠিক আছে? যে আমি একটা পার্টিকুলার প্রবলেম সলভ করতে চাচ্ছি, সেটার জন্য আমার কম্পিউটারকে জানাতে হবে যে হোয়াট ইজ দি থিং, যে তাকে যেটা প্রসেস করতে হবে, এবং সেটা যায় হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের ফরম্যাটে, ঠিক আছে? এইখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজের আইডিয়াটা। আচ্ছা, এবার আসো ল্যাঙ্গুয়েজটাকে আমরা, ও আচ্ছা, আরেকটা কাজ করা যায়, আমরা স্ট্রিংগুলোকে এগুলোর আকারের বেসিসে আমরা এগুলোকে একটু আইডেন্টিফাই করার যদি চেষ্টা করি। স্ট্রিং হতে পারে তোমার ফাইনাইট অর ইনফাইনাইট। ইনফাইনাইট স্ট্রিং দিয়ে আমরা কাজ করতেই পারবো না, মানে যেই স্ট্রিং এখন পর্যন্ত শেষ হয়নি, চলছে চলছে চলছে, এরকম যদি একটা স্ট্রিং হয় না, এটা তুমি মানে এটা কেন বলা? আচ্ছা, থিওরি অফ কম্পিটিশনে কিন্তু আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হয়, যে কারেক্ট টাইপ অফ কম্পিটিশন অ্যান্ড রং টাইপ অফ কম্পিটিশন। মানে ব্যাপারটা হচ্ছে যে কোন ইনপুট তোমার মেশিনকে চালাবে, কোন ইনপুট তোমার মেশিনকে ক্র্যাশ করাবে, দুইটাই তোমার জানতে হবে, এবং দুইটাই আবার তোমার যেই প্রসেসিং যেই মেশিন তাকেও জানাতে হবে। কম্পাইলার তো এইভাবেই কাজ করে, তাই না? যে তুমি যেই ইনপুটটা দিচ্ছ সেটা যদি তার অর্থে অ্যাকসেপ্টিং ইনপুট না হয়, সে তোমাকে একটা মেসেজ দেয়, তাহলে এই মেসেজ দেওয়ার প্রক্রিয়াটা কি? হ্যাঁ, এটা সম্ভব না, সেই জন্য সে তোমাকে মেসেজটা দিচ্ছে। বুঝতে পারছো যে এই যে লজিক বিল্ড আপটা কীভাবে হচ্ছে? তো সেই কনটেক্সটে আমরা ওইভাবে বোঝার চেষ্টা করি যে একটা স্ট্রিং সেটা ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা নর্মালি ইনফাইনাইট নিয়ে কাজ করি না, কারণ এটা পসিবল না, ঠিক আছে? আচ্ছা, স্ট্রিংয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস কি দরকার? স্ট্রিংয়ের লেন্থ, যে আমার স্ট্রিংটা কত বড় বা কতগুলো ক্যারেক্টার আছে, ঠিক আছে? তো তাহলে আমার ওই স্ট্রিং লেন্থটাকে, আচ্ছা এখানেও আবার অ্যাবস্ট্রাকশন চলে আসছে। থিওরি অফ কম্পিটিশন আমরা স্ট্রিংয়ের নিউমেরিক্যাল লেন্থ নিয়ে মাথা ঘামাই না। নিউমেরিক্যাল লেন্থ মানে কি? 1 2 3 4, ও আচ্ছা এটা 7 স্ট্রিং লং, এইসব। আমরা মোটা দাগে যেই জিনিসটা চিন্তা করি সেটা হচ্ছে যে স্ট্রিংটা কি 0 স্ট্রিং, লেন্থ কি 0, নাকি কি বলে এটাকে, এটার লেন্থ 1 অর মোর, ঠিক আছে? হ্যাঁ, মানে একটা লেন্থের একটা ভ্যালু থাকবে, কিন্তু লেন্থের ভ্যালু যদি 0 হয় তাহলে কি হবে? হ্যাঁ, কিন্তু সেটা আমাদের কেন দরকার? আচ্ছা, এমটি স্ট্রিং আর যদি বলি যে নো স্ট্রিং, দুইটার মধ্যে পার্থক্য কি? এমটি স্ট্রিং হচ্ছে অলরেডি যখন আমরা একটা স্ট্রিংকে মানে ডিক্লেয়ার করব তখন এটা একটা মেমরি আমাদের প্রোগ্রামে মানে জায়গা করে নেয়। আর নো স্ট্রিং মানে কোনো স্ট্রিং নেই, তো মেমরিতে জায়গা। মানে তাহলে যদি আমরা লেন্থের কথা এটাকে আমরা চিন্তা করি যে 0 লেন্থটা মানে কিন্তু স্ট্রিং আছে নট ডিফাইন্ড, ঠিক আছে?
এটা যে কোনো কিছু একটা হতে পারে, এটা আমরা একটা প্লেস হোল্ডার হিসেবে রাখছি। আর যদি নো লেন্থ বলি, নাথিং ইজ দেয়ার। ঠিক আছে, এই জন্য এই দুইটা কিন্তু দুইভাবে দেখানো হয়। একটাকে বলা হয় এমটি স্ট্রিং হচ্ছে অ্যাপসিলন দিয়ে দেখানো হয়, নাল স্ট্রিং হচ্ছে ফাই দিয়ে দেখানো হয়। ঠিক আছে, আর এটা তুমি সেটের কনটেক্সটে সেট নোটেশন, আচ্ছা এটা নিয়ে একটু কথা বলার দরকার ছিল। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা বলবো যে এই যে ফর্মালিজমের জন্য আমাদের নোটেশনগুলো বুঝতে হয় যে কোনটা কি কোন নোটেশন। নর্মালি থিওরি অফ কম্পিউটেশনে আমরা নোটেশনগুলো ব্যবহার করবো হচ্ছে বড় সেটের নাম বলতে ক্যাপিটাল লেটার্স জেড অথবা এ, আর সেটের মেম্বারশিপের জন্য স্মল লেটার্স, স্ট্রিং বোঝানোর জন্য। ঠিক আছে, আচ্ছা এইখানে যখন আমরা সেট নিয়ে কথা বলবো, সেটের নোটেশনে যখন এগুলোকে লিখতে যাব, যে কোনো সেটের এলিমেন্টগুলোকে দেখানোর জন্য আমরা কিন্তু কার্লি ব্রেস ব্যবহার করি। এটা মোটামুটি যেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, যে এটা দুনিয়ার যে প্রান্তে যেই থাকুক না কেন সে বুঝবে। আচ্ছা, আর যখন আমি নাল স্ট্রিং দেখাবো, দের ইজ নাথিং। ঠিক আছে, তার মানে এই দুইটার মধ্যে পার্থক্য আছে। কিন্তু এটা হচ্ছে আই এম কিপিং এ প্লেস। কোনটা? এটার ভিতরে পাই দিয়ে দিলে, আচ্ছা ফাই মানে নর্মালি যেটা হয় কি, এই ফাই যখনই এরকমভাবে তুমি দিচ্ছ তার মানে ফাঁকা সেট। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা স্ট্রিংয়ের কনটেক্সটে আসলাম। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট আছে, আমরা এখন এই করি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, মানে মোটামুটি এই জিনিসগুলো বোঝার চেষ্টা করো যে বিল্ডিং ব্লকস অফ এই স্ট্রিং, স্ট্রিংটা কেন আমাদের দরকার? ফর আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা কেন দরকার? ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমার মেশিনের ইনপুট। ফাইন, ওকে, তাহলে আমরা উইল কন্টিনিউ ইন দ্য নেক্সট ক্লাস। আর আজকে আমি তোমাদেরকে নোটটা দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা আমরা নিচে থেকে আসি। ক্যারেক্টার হচ্ছে মানে ক্ষুদ্রতম অংশ বা অ্যাটমিক এন্টিটি, যেটা একটা প্লেস হোল্ডার হিসাবে কাজ করতে পারে। ঠিক আছে, এখন আমি বিভিন্ন ক্যারেক্টার পাশাপাশি কনক্যাটেনেট করে বসিয়ে আমি স্ট্রিং তৈরি করি, আর বিভিন্ন স্ট্রিং পাশাপাশি বসিয়ে আমি আমার সেন্টেন্স বা ল্যাঙ্গুয়েজ তৈরি করি। ঠিক আছে, এই হচ্ছে এইটা। আর আরেকটা যেটা জিনিস এখানে বোঝা জরুরি, সেটা হচ্ছে যে আমার ল্যাঙ্গুয়েজ কিন্তু ইনফাইনাইট হতে পারে, ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে। আগামী ক্লাসে আমরা এটা নিয়ে আরও ডিটেলস আলাপ করব। ঠিক আছে, আচ্ছা এনি আদার কোয়েশ্চেন্স বলো।